পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। অনলাইন ভিডিও ক্লাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা কবিতা 1 নিয়ে। এই বাংলা কবিতা 1 থেকে তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে। এখানে 4টা বিষয়ের উপর তোমাদের কোশ্চেন করা হবে। তো আমরা প্রথমে এই 4টা কোন বিষয়ের উপর কোশ্চেন করা হবে জেনে নিই। দেখো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সাম্যবাদী জীবনানন্দ দাশের রূপসী বাংলা, জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। তো তোমরা দেখো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সাম্যবাদীতে থাকবে 40, জীবনানন্দ দাশের রূপসী বাংলায় থাকবে 30, জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠে থাকবে 30। মোট 100 নম্বরের কোশ্চেন থাকবে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ নিয়ে। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবি জীবন দাশ প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন, এর মূল বক্তব্যটা কি তা নিয়ে আলোচনা করব। এখানে কোন বিষয়টাকে কবি প্রাধান্য দিয়েছেন এবং দিতে চেয়েছেন, কোন বিষয়টাকে তিনি তুলে ধরেছেন, তা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। জীবনানন্দ দাশকে বলা হয়ে থাকে তিনি সে আধুনিক কবি। বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত হয়েছিল যে 5 জন কবির হাত ধরে। সে 5 জন কবির একজন হচ্ছেন কবি জীবনানন্দ দাশ। তো এই 5 জন কবিকে আবার একসঙ্গে পঞ্চপাণ্ডবও বলা হয়ে থাকে। তখন আমরা যে সময়টার কথা বলছিলাম, সে সময়টাতে একটা রবীন্দ্র যুগের সৃষ্টি হয়েছিল, রবীন্দ্র বলয়ের সৃষ্টি হয়েছিল। তখন যে নতুন কবি সাহিত্যিকরা এসেছেন, তারা রবীন্দ্রনাথের ঢঙে, তার স্টাইলে, তার মতো করে লেখার একটা প্রচেষ্টা চালাতেন। মানে আরো একজন রবীন্দ্রনাথ হয়ে ওঠার প্রচেষ্টা চলছিল কবি সাহিত্যিকদের মধ্যে। তো আমরা একটু আগে বললাম পঞ্চপাণ্ডব। তো এই পঞ্চপাণ্ডব কে বা কারা, তাদের সম্পর্কে আমরা এখন জেনে নেব। তোমরা দেখো, অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তী
জীবনানন্দ দাশ, বিষ্ণু দেব। এই পাঁচজনকে পঞ্চ পাণ্ডব বলা হয়। তাহলে তোমরা দেখো, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণু দেব, এই পাঁচজনকে বলা হয় পঞ্চপাণ্ডব। তো তখন ওনারা চাইতেন যে সম্পূর্ণভাবে রবীন্দ্র প্রভাব মুক্ত থেকে, রবীন্দ্র বলয় থেকে বের হয়ে বাংলা সাহিত্যে একটা নিজস্বতা বজায় রাখে, সক্রিয়তা বজায় রাখে। এই সক্রিয়তা বজায় রাখার পাশে ওনারা সৃষ্টি করলেন আধুনিক কাব্যে, মানে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার সৃষ্টি করলেন। জীবনানন্দ দাশকে বলা হয়ে থাকে নির্জনতম কবি, বিশুদ্ধ কবি, প্রকৃতির কবি, হেমন্তের কবি, এইসব বিভিন্ন নামে ওনাকে ডাকা হয়ে থাকে। বিংশ শতাব্দীর প্রথম দিকে বিপন্ন মানবিকতা যে প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাই, সে প্রতিচ্ছবিটা সর্বপ্রথম তুলে ধরেছে কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তার কাব্যে সর্বপ্রথম এই ছবিটা তুলে ধরেছে। 20 শতাব্দীর প্রথম 3 দশকের বিভিন্ন ঘটনা পরিস্থিতির মধ্য দিয়ে কবি শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ড, রুশ বিপ্লবের ইতিবাচক প্রতিফলন, সামন্ত আন্দোলনের প্রসার, এরকম আশা, নিরাশা, হতাশার মধ্য দিয়ে বিশ্ব মানুষের মনের মধ্যে একটা নেতিবাচকতা কাজ করত। তো এই নেতিবাচকতাটা আসলে কি? এটি হচ্ছে হতাশা, ব্যর্থতা, চাওয়ার সাথে পাওয়ার অমিল, তারপর আধুনিক জীবনের জটিলতা, নিরাশা, নৈরাজ্য, এগুলোকে আত্মস্থ করে বাংলা কবিতায় কবি জীবন দাশের আবির্ভাব। তো আমরা এখন জীবন দাশের পরিচয় সম্পর্কে জেনে নেব। জীবনানন্দ দাশ জন্ম বরিশালে 17 ফেব্রুয়ারি 1899। মৃত্যু 22 অক্টোবর 1954। জীবনানন্দ দাশের ডাক নাম মিলু। পিতা সত্যানন্দ দাশ গুপ্ত, মাতা কুসুম কুমারী দাস। দেখো, জীবনানন্দ দাশ জন্ম বরিশালের 17 ফেব্রুয়ারি
1899, মৃত্যু 22 অক্টোবর 1954। ওনার ডাক নাম হচ্ছে নীলু। পিতা সত্যানন্দ দাশগুপ্ত, মাতা কুসুম কুমারী দেবী। তো এই কুসুম কুমারী দেবী একজন গৃহস্থ, কিন্তু কবিতা লিখতে পছন্দ করতেন। তো এনার একটা বেশ পরিচিত কবিতা, আদর্শ ছেলে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে, কথায় না বলে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই জায়গায়। তো এই কবিতাটা আমাদের শিশু শ্রেণীর পাঠ্য। এজন্য কুসুম কুমারী দাসকে স্বভাব কবি বলা হয়ে থাকে। স্বভাব কবি, স্বভাব কবি। জীবনানন্দ দাশের বোন সুচরিতা দাস, ভাই অশোকানন্দ দাস। দাম্পত্য সঙ্গী লাবণ্য গুপ্ত। তো তিনি পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, ভারত সরকার কর্তৃক সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলা কবিতাগুলো প্রকাশিত হয়, মানে রূপসী বাংলা কবিতাগুলো যখন লেখা হয় সেই সময়টা ছিল 1934 সাল। রূপসী বাংলার কবিতাগুলো লেখা হয়েছে বাংলা কবিতাগুলো লেখা হয়েছে 1934 সালে। এখানে কবিতা আছে 61টি কবিতা আছে। তো রূপসী বাংলার কবিতাগুলো শিরোনামহীন ভাবে পাওয়া গেছে। এই পাণ্ডুলিপিটা যখন পাওয়া যায় তখন রূপসী বাংলার সবগুলো কবিতা শিরোনামহীন ভাবে ছিল। তো রূপসী বাংলা বইটা যখন প্রকাশিত হয় তখন প্রত্যেকটা কবিতার প্রথম লাইনের কিছু অংশ নিয়ে কবিতার শিরোনাম নির্ধারণ করে দেওয়া হয়। তোমরা যখন বইটা দেখবে পড়বে তখন বুঝতে পারবে। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য। যারা এই বইটা কিনেছো তারা কবিতাগুলো বাসায় পড়ে নেবে, আর যারা বইটা এখনো কেননি তারা কিনে নেবে, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো জীবনানন্দ দাশের জীবন দশায় অর্থাৎ জীবিত অবস্থায় তিনি 60টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তো এই 60টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেই 60টি কাব্যগ্রন্থ আসলে কোন 60টি কাব্যগ্রন্থ সে সম্পর্কে আমরা জেনে নেব। ঝরা কাব্য, ভূষণ পাণ্ডুলিপি, বনলতা সেন,
মহা পৃথিবী সাতটি তারার তিমি বনলতা সেন 2 জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ জীবন দাশের শ্রেষ্ঠ কবিতা। এই 7টি হচ্ছে 7টি কাব্যগ্রন্থ। এই 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। জীবনানন্দ দাশের কবি স্বভাবের বৈশিষ্ট্য অনুযায়ী রূপসী বাংলার কবিতার মাঝে বিস্তৃত হয়ে আছে কবির প্রকৃতি প্রেম, প্রকৃতির জন্য কবির ভালোবাসা, ইতিহাস, সময়, মৃত্যু চেতনা এগুলো জড়িত হয়ে আছে। তো জীবন দাস প্রকৃত অর্থে কবি, মূলত জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। তার মানে হচ্ছে জীবনানন্দ দাশ প্রকৃত কবি এবং প্রকৃতির কবি। তো জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতায় আমরা দেখেছি যে বাংলার যে রূপ সৌন্দর্য, যেমন নদী, গাছ, ফুল, পাখি, মানুষ, কিংবা শুধু মানুষের মধ্যে যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তা কিন্তু না। এখানে তিনি ভাসান, কীর্তনের গান, রূপকথার যাত্রাপালা, পাঁচালী মধ্যে অতীত ইতিহাস ঐতিহ্যকে খুঁজেছেন। যেমন দেখুন, তিনি রূপকথার কিছু চরিত্রকে এখানে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কাঞ্চনমালা, চন্দ্রমালা, মানিকমালা, শঙ্খমালা, কঙ্কাবতী, এরকম বেশ অনেক নাম উনি ব্যবহার করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের রূপসী বাংলা সম্পর্কে এতটুকুই আলোচনা থাকলো। পরবর্তী ক্লাসে আমরা রূপসী বাংলা সম্পর্কে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আসি, আল্লাহ হাফেজ।